সানিম ল্যাপটপ অফ করে রেখে দিয়ে জানের হাত থেকে চকলেট নিয়ে খেতে শুরু করলো। সানিম বাচ্চাদের মতন করে চকলেট খাচ্ছে। জান গালে হাত দিয়ে মুগ্ধ হয়ে দেখছে। চকলেট সানিমের মুখের চারপাশে ভরে গেছে। জান ঠোঁট এগিয়ে নিয়ে যায় সানিমকে কিস করতে, কিন্তু সানিম জানের দিকে না তাকিয়ে হাত দিয়ে মুখ সরিয়ে নেয়। রাগ হয় জানের, আবার গালে কিস করতে দিলেই একইভাবে সরিয়ে দেয়। জান মুখ গোমরা করে বসে থাকে, আর চোখে তা দেখে মুচকি আসে সানিম। ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট সানিম জিভার আগা দিয়ে চেটে খাচ্ছিল। সেটা জানের কেন জানি সহ্য হলো না, তাই হুট করে সানিমকে অ্যাটাক করে বসলো, মানে সানিমের ঠোঁটের উপর। জানের আক্রমণে সানিম একটু পেছনের দিকে হেলে গেল। সানিমের মাথা গিয়ে ঠেকল সোফার হাতলে। জান মনের সুখে সানিমের ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট খাচ্ছে। সানিম চোখ খিচে বন্ধ করে আছে। জানের ছোঁয়ায় বারবার কেঁপে উঠছে সানিম। জানকে যে সরাবে তারও শক্তি পাচ্ছে না। জানের স্পর্শে সানিম কেমন নিস্তেজ হয়ে পড়েছে, মনে হচ্ছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না। জান সানিমের হাত থেকে চকলেট নিয়ে সানিমের গলায় লাগিয়ে দিল, যেখানে সে কামড় দিয়েছিল। জান সানিমের গলায় লাগানো চকলেটে জিভা চোয়ালো। সানিম জানের মাথার চুল খামচে ধরল। জান চকলেট খাওয়া শেষ করে সানিমের গলায় কামড় দেওয়া জায়গায় আবার কামড় দিল। সানিম জোরে আ করে উঠল। ওই দিনের থেকে আজকের কামড়টা একটু জোরেই দিয়েছে জান। জান কামড় দেওয়া জায়গায় গভীরভাবে চুমু দিল। সানিমের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার দেওয়া কলঙ্কের দাগ এত সহজে কি করে মুছে যেতে দেই বলো? যতবার মুছবে ততবার দিব। এই কলঙ্কের দাগ সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে তোমাকে। জানের ঠোঁট সানিমের কান স্পর্শ করছে। এতে সানিম বারবার কেঁপে কেঁপে উঠছে। সানিমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জান সেটা দেখল। সানিমের চোখ বন্ধ। জান সানিমের কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট বসিয়ে কিস করতে লাগলো। এবার সানিম নিজেও সায় দিল। জান তো মহাখুশি সানিমকে রেসপন্স করতে দেখে। এইভাবে তারা কতক্ষণ ছিল কেউ বলতে পারবে না। জান সানিমকে ছেড়ে দিয়ে উঠে চলে গেল রুম থেকে। সানিম উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। জান সুইমিং পুলে পা ভিজিয়ে বসে আছে। গিটারে টুংটাং আওয়াজ হচ্ছে। সানিম গিটারের আওয়াজ শুনে রুম থেকে বের হয়ে দেখে জান গিটার বাজাচ্ছে আর গান গাইছে। সানিম নিঃশব্দে জানের পাশে গিয়ে বসে। সুইমিং পুলে পা ভিজিয়ে গান শুনতে লাগলো। তোর দু হাতের আলতো ছোঁয়াতে মন ছুঁয়ে যায় প্রেমের উষ্ণ ধোঁয়াতে। এসেছি তোর মনেরই দেশে, আমি এক মুসাফির বেশে। দেনা ঠাই একটু হেসে, ভালোবেসে একটা মন চাই, যার পৃথিবী হবে শুধু ঘিরে আমায়। মিশে রব শুধু সারাটা দিন তার চিন্তায়। সানিম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে। জান গান শেষ করে পাশে তাকাতেই একটু চমকে যায়। সানিম কখন এসে বসেছে টের পায়নি। জান দেখে সানিম গালে হাত দিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তা দেখে জান ঠোঁট কামড়ে ধরে হাসলো। কেমন যেন লজ্জা লাগছে। জান মাথা নিচু করে মাথা চুলকালো। সানিম মুচকি এসে জানকে বলল, রুমে যা, অনেক রাত হলো। হুম। জান চলে গেল। সানিম জানের দিকে তাকিয়ে মনে মনে বলল, থাকুক না তোমার দেয়া দুই একটা কলঙ্কের দাগ, ক্ষতি কি তাতে? তোমার দেয়া কলঙ্কে যদি কলঙ্কিত হতে নাই পারি, তাহলে শেষ বেলায় আর ভালোবাসলাম কই? জান ততক্ষণে সানিমের চোখের আড়ালে চলে গেছে। সানিম গিয়ে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে রইল। সানিম অনেক হিসাব মিলাতে পারছে না। ঘুরে ফিরে গোলক ধাঁধায় আটকে গেছে। সানিম আর নিজের মাথার প্রেসার দিল না। রাত 2টা, হাইওয়ে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে জান। তার পাশে সাবাস আরও কিছু ফ্রেন্ড আছে। এখানে দুটো দল আছে, একটা দল জানদের, আরেকটা দল সানিমদের। সানিম জানকে বলল, একবার ভাইকে আসতে দে, তখন তোকে বোঝাবো। জান বাঁকা হেসে বলল, নিজের তো মুরত নাই কিছু করার, তাই গলাবাজি কম করবি। আর আসুক তোর কোন বাপ আসবে, আমি কাউকে ভয় পাই না। খান বংশের ছেলে আমি। ভয় জিনিসটা আমার ডিকশনারিতে নেই। সানি হেসে বলল, আজ তোর যদি বেহাল দশা না করছি, আমার নামও সানি না। জান বাঁকা হাসলো, কিছু বলল না। একটা বাইক এসে থামলো সানির সামনে। সানি খুশি হয়ে বলল, ভাই, হারামির বাচ্চাকে আজ কিছুতেই ছাড়বে না এই হালা। আর কিছু বলতে দিল না। বাইকে থাকা মানুষটা হাত উঁচু করে থামিয়ে দিল। রাগে ফুঁসছে, তা হয়তো কেউ বুঝতে পারেনি হেলমেট থাকার কারণে। আচ্ছা, লোকটার রাগ লাগছে কেন? সানির কথা শুনে নাকি গালি দেওয়ার কারণে? লোকটা জোরে একটা শ্বাস নিয়ে জানের দিকে তাকালো। দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে।
লোকটা কথা না বলে বুড়ো আঙুল দিয়ে ইশারা করলো। জান হাতের ইশারায় বোঝালো সেও রেডি। রেস শুরু হয়ে গেল ফাঁকা রাস্তায়। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। জানের বাইক সুজুকি GSX। জান প্রতিবারই জিতে, তাই ভেবেছে আজ সেই জিতবে। দেখা যাক কে জেতে। জানের বাইক আগে আর লোকটার বাইক অনেক পেছনে। জান তো মহাগুষী, সে জিতবে। কিন্তু জান কিছু বুঝোটার আগে বাইকটাকে ওভারটেক করে চলে গেল হাওয়ার গতিতে। এতে জানের অবাক হলো, লোকটা কত পিছনে ছিল, তার আগে গেল কিভাবে। সেও ছুটলো লোকটার পেছনে, বাট ধরতে পারি। বাইক এসে থামলো শাহবাজদের সামনে। একটু পর জানও আসলো। রাগে ফুঁসতে জান, ওর বন্ধুরাও মুখ কালো করে রেখেছে। সানি হাসতে হাসতে জানকে বলল, কিরে, কেমন দিল তোকে? একেবারে ভরে দিছে না শালা। জান কিছু বলতে যাবে তার আগে সেখানে হাজির হলো একটি ছেলে। সানি অবাক হয়ে প্রশ্ন করলো, সাইমন ভাই, আপনি এখানে? তাহলে বাইকে ওটাকে? সানির প্রশ্ন শুনে সবাই অবাক হয়ে তাকালো বাইকে বসে থাকা লোকটার দিকে। সাইমন মুচকি এসে বলল, নিজেরাই দেখে নে। সাইমনের কথায় সবাই বাইকে থাকা লোকটার দিকে তাকালো। লোকটা মাথা থেকে হেলমেট খোলার সাথে সাথে খোপা করা চুলগুলো খুলে পিঠে ছড়িয়ে পড়ল। সাইমন বাদে সবাই অবাক। এতক্ষণ যাকে ছেলে ভেবে এসেছে সে আসলে ছেলে না, একটা মেয়ে। জানের রাগ হচ্ছে, একটা মেয়ের কাছে হেরেছে বলে। মেয়েটা পেছন ঘুরে তাকাতে জান স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। সাইমন, জান, সাবাস ছাড়া কেউ চিনল না। জান একটু জোরেই বলল, সানশাইন তুমি? সানিম বাইক থেকে নেমে মুচকি এসে বলল। আমি মাই ডিয়ার লিটল হার্ট। জান মুখ গোমরা করে বিড়বিড় করে বলল, তাই তো বলি, কার এত সাহস আমার সাথে লাগতে আসার? আমি তো ভুলেই গিয়েছিলাম আমার জীবনটা তেজপাতা করার জন্য একটা নামই যথেষ্ট। সানি অবাক হয়ে বলল। ভাইয়া, তুমি একে চেনো? সাইমন মুচকি এসে বলল, চিনবো না কেন, আমাদের কলেজের সিনিয়র ছিল। আজ হঠাৎ রাস্তায় দেখা। আমি এখানে আর ছিলাম, আপু বলল আর সে রেসিং করবে, আমি যেন পরে যাই। তাই আমি রাজি হয়ে গেলাম। আর তোরা হয়তো আপুর বাইকটা খেয়াল করিসনি। তাকিয়ে দেখ, কাওয়াসাকি নিনজা H2R 400 কিমি প্রতি ঘন্টায় চলে। কাওয়াসাকি নিনজা H2R বাইকটি জাপানি মোটরসাইকেলে প্রস্তুতকারী কোম্পানি কাওয়াসাকির একটি হাই পারফর্মিং হাইপার স্পোর্ট টাইপ থাকে। বাইকটির গর্জিয়াস ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি, ইন্টেন্স স্পিড এবং পাওয়ারফুল ইঞ্জিন এটিকে এই সেগমেন্টের সেরা বাইকগুলোর মধ্যে একটি করে তুলেছে। এটি এর্গোফিট বডি স্ট্রাকচার এবং চেসিস ম্যানেজমেন্ট টেকনোলজি রাইডারকে ব্লাইন্ড স্পট এবং ফ্রন্টাল কোলোশনের মতো প্রতিকূল অবস্থা এড়াতে সাহায্য করে। যারা রেসিং কিংবা ট্র্যাক রোডে রাইডিং করে, এই বাইকটি তাদের জন্য অনন্য। স্পিড লাভার এবং শৌখিন গ্রাহক যারা এলিগেন্ট ডিজাইনের বাইক সংগ্রহ রাখতে চান, এই বাইকটি তাদের জন্য পারফেক্ট। অনেক বাইকের প্রধান আকর্ষণ বলা যায়, দাম অনেক বেশি, সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। জান অবাক হয়ে বলল। এই বাইক তুমি কবে কিনলে? সানি মুচকি এসে বলল, থাইল্যান্ডে আমার বাইকের কালেকশন আছে অনেক, বাট এটা আমার ফেভারিট বাইক। আর এটা কাল জাপান থেকে এসেছে, তাই আজ একটু রেসিং করতে মন ছিল, বাট মজা পেলাম না রেসিং করে। সাবাস অবাক চোখে বলল, শখের জিনিস নিজের কাছে আগলে রাখতে পছন্দ করি। একটু চুপ থেকে সানিম জানকে বলল, আমি আজ না আসলে জানতেই পারতাম না তুই রাতে রেসিং করিস। জানের এতক্ষণে টনক নড়ল, ভয়ে ঘামতে লাগলো। শুধু জান নয়, তার বন্ধুদের একই অবস্থা। তারা এতদিনে বুঝে গেছে সানিম কি জিনিস। জান আমতামতা করে বলল। মাঝে মাঝে একটু বের হই। সানিম ভ্রুকুচকে বলল, এটা তো তোর বাইক না, তোরটা কই? এটা সাবাসের বাইক, আজ আমারটা নিয়ে আসেনি। বুঝেছি, বাড়ি চল, খবর আছে তোর আজ। সানিম জানের বন্ধুদের দিকে তাকিয়ে বলল, কাল তোদের সব কটাকে দেখবো, আগে এটাকে সাহায্য করি। এই কথা শুনে সবাই ভয়ে ঠোক গিলল। সানিমের আর বলা লাগলো না। বাসায় যাওয়ার কথা জানকে রেখেই পালালো। জান অসহায় মুখ করে ওদের যাওয়া দেখল। সানিম ডান হাতে ভালো করে রুমাল পেঁচিয়ে নিল। তারপর সানির সামনে গিয়ে দাঁড়ালো। ঠাস করে সানির গালে থাপ্পড় বসিয়ে দিল। সবাই তো অবাক, সানি নিজেও অবাক। গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে সানিমের দিকে। সানিম দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় ওকে গালি দেওয়ার? প্রাণের মায়া নেই নাকি? হ্যাঁ, ওকে গালি তো দূর, ওর দিকে চোখ তুলে তাকালে আমি তোর চোখ উপড়ে ফেলবো একদম। সানিমের হাতে রুমাল পেঁচানোর কারণ হাতে যেন কোনো ছেলের ছোঁয়া না লাগে। সে চায় না জান ছাড়া কারো শরীরে স্পর্শ লাগুক। সানি মাথা নিচু করে নিল।
সাইমন সানিকে ধমক দিল। তারপর সাইমন তাকে সরি বলল। সানিম কিছু বলল না, শুধু জানকে বলল, তোর তো রেসিং করার শখ নেই, বাইক স্টার্ট দে। জান ভয়ে ভয়ে বাইকের কাছে গেল। বাট আফসোস, বাইকে ভার সামলাতে পারছে না জান। তা দেখে বাঁকা হাসল সানিম। জান বলল, এই বাইক এত ভার তুমি সামলাও কি করে? আমার অভ্যেস আছে, তুই পেছনে বস, আমি চালাচ্ছি। সাইমনের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। সানিম যেতেই সাইমন সানিকে বলল, ভুলেও এদের সাথে লাগতে যাস না। জানের থেকে সানিম আপু বেশি ডেঞ্জারাস। তুই বুঝিস না, যার কাছে কাওয়াসাকি নিনজা স্টুয়ার মতো একটা বাইক আছে সে কত পাওয়ারফুল। সারা জীবন তপাস করলেও এমন বাইক তো দূর চাকাও কিনতে পারবো না আমরা। এখন বাড়ি যায়, এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। এই বলে সাইমনও চলে গেল। সানি তার বন্ধুদের নিয়ে চলে গেল। দারোয়ান চাচা গেট খুলে দিলে সানিম বাইক নিয়ে বাড়ির পেছনে চলে গেল। জান বুঝলো না সানিম এখানে কেন এসেছে। সানিম জানের দিকে একবার তাকালো, তারপর সামনে তাকালো। সানিমদের বাড়ির পেছনে অনেক গাছ লাগানো, ফলমূলের। এসব আশলি লাগিয়েছে। আশলি গাছপ্রেমী, তাই যখন যে গাছ ভালো লাগে কিনে এনে লাগায়। সেটা ফুল, ফল, শাকসবজি যেটাই হোক না কেন। এখানে অদ্ভুত একটা জিনিস আছে যেটা কেউ জানে না। আশলি আর সানিম ছাড়া। আর আজ জান দেখল বাড়ির পেছনের শেষ মাথায় কিছু ফুলের টব একসাথে রাখা। সানিম সেই টবগুলো সরালো। তারপর একটা টবের নিচে থাকা মোটা একটা কার্পেট সরালো। কার্পেট সরানোর সাথে সাথেই বেরিয়ে এলো একটা ডাকটা সিমেন্টের। সানিম রিমোট চাপ দিতেই ঢাকনাটা দুই ভাগ হয়ে গেল। ঢাকনাটা সরে যেতেই বেরিয়ে এলো সাদা মার্বেলের পাত্রে গোল আকৃতির একটা থালার মতো। সানিম সেখানে বাইকটি রাখলো। জান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়েছে। সানিম জানের দিকে একবার তাকিয়ে তারপর সানিম পকেট থেকে একটা রিমোট বের করলো। জান নিজের কৌতূহল দমাতে না পেরে বলল, আমার মাথায় ঢুকছে না কিছু। কি হচ্ছে বলবি একটু? সানিম জানের দিকে তাকিয়ে বলল। দেখতে থাক। সানিম রিমোটের বাটনে চাপ দিতেই সাদা মার্বেল পাথরের গোল আকৃতির থালা ঘুরতে লাগলো, সাথে বাইকটাও। জানের চোখ যেন কোটর থেকে বের হয়ে আসবে এবার। সানিম আরেকটা বাটনে চাপ দিতেই বাইকটা ঘোরা অবস্থায় নিচের দিকে চলে গেল। সানিম রিমোট চাপ দিতেই ঢাকনাটা বন্ধ হয়ে গেল। সানিম আগের মতো কার্পেট দিয়ে ঢেকে টব বসিয়ে দিল। জান শুধু তাকিয়ে রইল। সানিম জানের দিকে তাকিয়ে বলল, চল ভেতরে যাওয়া যাক। হুম। আর শোন, এটা তুই ছাড়া কেউ যেন না জানে। কি বলতে চাইছি কথাটা মাথায় রাখিস। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, শুধু এইটুকু বলবো, এখন বাইকটা বাড়ির সবাইকে দেখালে সবাই বুঝে যাবে এটা রেসিংয়ের জন্য কেনা হয়েছে। রেসিংয়ের বিষয়ে বাড়ির মানুষ জানলে লাথি মারবে একদম। আর বড় কথা হলো, এটা বাংলাদেশের রোডের লাইসেন্স নেই। বাংলাদেশ বাদে আরও বেশ কিছু দেশে রোড লাইসেন্স দেয়নি, বুঝেছিস? বুঝেছি। চলো ভিতরে যাই, চিন্তা করো না, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। সানিম মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। তার পেছন পেছন জানও গেল। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সকাল 8টা, সবাই খেতে বসেছে। রাতে ইয়াহিয়া খান বাড়ি এসেছে। সানিম নিচে নেমে দেখে তার বাবাই এখানে। সানিম ইয়াহিয়া খানের পাশে বসতে বসতে খুশি হয়ে বলে, বাবা তুমি কখন আসলে? ইয়াহিয়া খান মুচকি এসে মাথা নিচু করে আস্তে করে বলে, যখন তুই আর জান বাইক লোকাতে ব্যস্ত ছিলি তখন। সানিমের চোখ বড় বড় হয়ে যায়। জানও কথাটা শুনে শুকনো ঢোক গেলে। কারণ ইয়াহিয়ার এক পাশে জান, আরেক পাশে সানিম। সানিম চুপ, আর কোনো কথাই বলল না। জান চুপ করে খাচ্ছে। আয়ুব খান বলল, আজ সবাই যখন বাড়িতে আছে তাহলে ভালোই হলো, কারণ নাজিমের পরিবার আসবে রাতে। ডিনার এখানেই করবে, আশা করি সবাই উপস্থিত থাকবে। কথাটা সানিমের দিকে তাকিয়ে বলল। ইয়াহিয়া বলল, মেজু ভাইজান কেউ গেছে। আয়ুব খান খেতে খেতে বলল, ও 3 থেকে 4 দিনের জন্য দুবাই গেছে কাজে। ও আচ্ছা। কেউ আর কিছু বলল না। খাবার খেয়ে আয়ুব খান, আফাজ খান অফিসে চলে গেল। বাকিরা যে যার রুমে চলে গেল। ইয়াহিয়া খান সোফায় গিয়ে বসলো। সানিম রেডি হয়ে নিচে নেমে আসতেই ইয়াহিয়া খান বলল, শোনো মামুনি, শুনলাম তুমি নাকি ছাদটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছো, তা বাবাইকে দেখাবে না? সানিম তার বাবাইয়ের ডাক শুনে বুঝে গেল আজ আর ছাড় পাবে না কোনো মতে। সানিম তার বাবাইয়ের পাশে গিয়ে বসলো। মাথা নিচু করে আস্তে করে বলল, আমি জানি তুমি কি বলবে, এখন সময় নেই, রাতে তোমাকে সব বলবো, প্লিজ এখন যেতে দাও। ইয়াহিয়া খান সানিমের দিকে তাকালো।
মেয়েটা এত বুদ্ধিমান, সব কিছু আগে থেকেই বুঝে যায়। ইয়াহিয়া খান মুচকি এসে বলল। সাবধানে যাও। সানিম তার বাবাইয়ের গাল টেনে দৌড়ে চলে যায়। সানিমের এমন কাণ্ডে সবাই ফিক করে হেসে দেয়। ইয়াহিয়া খান হাসতে হাসতে বলে। ফাগলি মেয়ে। সানিম অফিসে বসে আছে। তখন হঠাৎ একটা ফাইল চোখে পড়ে। ফাইলটা হাতে নিয়ে দেখতে থাকে। এটা সেই ফাইল যেখানে আরুষ তালুকদার পুরো ডিটেল আছে। সানিম এখানে আরও একটা জিনিস খুঁজে পেল, যেটা দেখে সানিমের চোখ মুখ লাল হয়ে গেল। ফাইলটা ডাস্টবিনে ছুঁড়ে মারল। সানিম রাগে ফুঁসছে। কাউকে ফোন করে বলল। আরুষ তালুকদারকে আমি আমার গোডাউনে দেখতে চাই 1 ঘন্টার মধ্যে। বলেই ফোন কেটে দিল। তখনই রুমে ঢুকে যান। দেখে সানিম জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিজেকে শান্ত করতে চাইছে। জান বুঝলো কোনো কারণে রেগে আছে, তাই 1 গ্লাস পানি এগিয়ে দিল। সানিম পানি খেয়ে নিজেকে শান্ত করে চেয়ারে বসলো। জান জিজ্ঞাসা করলো। কি হয়েছে সানশাইন? সানিম কিছুক্ষণ চুপ থেকে বলল। কিছু না। জান আর কোনো কথা বলার সাহস পেল না। দুজনেই চুপ। নীরবতা ভেঙে সানিম বলল। কিছু বলবি? জান তাকিয়ে আছে সানিমের দিকে, কিছু বলছে না দেখে সানিম আবার বলল। কিরে, কথা বলছিস না কেন? আর তুই এইখানে কি করিস কলেজ বাদ দিয়ে? জান সানিমের দিকে তাকিয়ে থেকে বলল। একটু দরকার ছিল তোমার সাথে। বলে ফেল, কি বলবি? আমার কিছু টাকা লাগবে। সানিম রকুজকে বলল। লাগলে নিবি? কত দিতে হবে? 3 লক্ষ টাকা। সানিম একটু অবাক হলো, তারপর বলল। ওকে, চেক লিখে দিচ্ছে, আমন বসে নিস। জান সানিমের দিকে তাকিয়ে থেকে শান্ত সুরে বলল। জিজ্ঞাসা করলে না এত টাকা দিয়ে কি করব? সানিম হাসলো, তারপর বলল। আমি জানি আর বিশ্বাস করি তুই নিজের জন্য টাকাটা নিচ্ছিস না, হয়তো কারো প্রয়োজন তাই নিচ্ছিস। জানের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। তার সানশাইন তাকে এতটা বিশ্বাস করে। জান নিজেকে সামলিয়ে বলল। চলো আমার সাথে। কোথায় যাব? আসো তো আমার সাথে। সানিমকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। জান সানিমকে নিয়ে একটা হসপিটালের সামনে বাইক থামালো। তারপর সানিমের হাত ধরে নিয়ে গেল হসপিটালের ভেতরে। একটা কেবিনের সামনে গিয়ে সানিম থেমে গেল। তারপর রুমের ভেতরে প্রবেশ করলো। বেডে 7 বছরের একটা মেয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা মহিলা বসে আছে। জানকে দেখে মহিলাটা বলল। বাবা, তুমি এসেছো? আমার মেয়েটা বাঁচবে তো? জান মহিলাটির হাত ধরে বলল। চিন্তা করবেন না আন্টি, আমি থাকতে ফুলের কিছু হতে দিব না। আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন। মহিলাটি কাঁদছে। জান সানিমকে নিয়ে বাইরে এসে বলল। মেয়েটি কলেজের সামনে ফুল বিক্রি করে। আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। ওর সাথে গল্প না করলে ভালোই লাগতো না। মেয়েটা যেমন মিষ্টি দেখতে, কথাও বলে সুন্দর করে। 1 সপ্তাহ ওকে ফুল নিয়ে আসতে না দেখে খোঁজ নিয়ে বাড়ি যাই, গিয়ে দেখি মেয়েটার অবস্থা খারাপ। তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দেই। ডক্টর বেশ কিছু টেস্ট দেয়, পরে জানতে পারি মেয়েটার পাকস্থলীতে পাথর হয়েছে। অপারেশনের জন্য টাকা লাগবে 2 লক্ষ। তাই তোমার কাছে ছুটে গেছি মেয়েটাকে বাঁচানোর জন্য। মেয়েটার বাবা মা কেউ নেই, এই মহিলা তাকে মানুষ করেছে। মহিলাটা অসুস্থ। সানিম মুগ্ধ নয়নে তাকিয়ে আছে জানের দিকে। সানিম তাকিয়ে থেকে বলল। ভালো করেছিস। আমি জানি আমার জান কখনো কোনো ভুল করতে পারে না। তুই গিয়ে কাউন্টারে টাকা জমা দে। আরও টাকা লাগলে বলিস আমায়। জান কিছু বলার আগেই সানিমের ফোন বেজে ওঠে। সানিম জানকে বলে। কি হয় জানাস আমায়, আর কোনো অসুবিধা হলে বলিস আমাকে, কেমন? আমাকে যেতে হবে, এখন কাজ পড়ে গেছে। ওকে, সাবধানে যেও। হুম। সানিম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আরুষকে বেরিয়ে রাখা হয়েছে চেয়ারের সাথে। সানিম গোডাউনে ঢুকলো, তার সাথে পাশা ঢুকলো। আরুষের চোখ মুখ বেঁধে রাখা হয়েছে, যার কারণে ছেলেটা কোনো আওয়াজ করতে পারেনি। সানিম আরুষের সামনে চেয়ারে গিয়ে বসলো। পাশাকে ইশারা করতে পাশা চোখ মুখের বাঁধন খুলে দিল। আরুষ অনেকটা সময় নিয়ে পিটপিট করে চোখ তুলে তাকালো। সানিমকে দেখে চমকে গেল। আরুষ ভয়ে ঢোক গিলল, তারপর বলল। আপু, আপনি? সানিম বাঁকা হেসে বলল। যাক, চিনতে পেরেছো তাহলে। যাই হোক, আসল কথায় আসি, তোমাকে এখানে কেন তুলে আনা হয়েছে জানো? আরুষ 2 দিকে মাথা নাড়ালো। সানিম চোয়াল শক্ত করে বলল। সাবধান করার জন্য। আমি তোমাকে যেন আসিয়ার পাশে আশেপাশেও না দেখি, নয়তো জানে মেরে দেবো একদম। আরুষ একটু সাহস নিয়ে বলল। আপু, আমি আছিয়াকে সত্যিই ভালোবাসি। কাউকে ভালোবাসা পাপ বা অপরাধ না। আর আমার কি কোনো যোগ্যতা নেই আছিয়াকে ভালোবাসার? সানিম চিৎকার করে বলল।
না, নেই, তোদের কোনো যোগ্যতা নেই। খানবাড়ির মেয়েকে ভালোবাসার কোনো যোগ্যতা নেই তোদের। আর কি যেন বললি, কাউকে ভালোবাসা পাপ বা অপরাধ কি না? তাহলে শোন, তোরা এমন এক নিকৃষ্ট মানুষ, তোদের মুখে আর যাই হোক ভালোবাসার কথা বানায় না। তাই আমার বোনকে ভালোবাসাটা অপরাধ। তোরা তো ভালোবাসার মূল্যই দিতে জানিস না। তোরা তো জানিস কি করে মেয়েদের নিয়ে খেলতে হয়। আর যাই হোক, ভালোবাসা শব্দটা তোদের মুখে বানায় না। আরুষ অসহায় মুখ করে বলল। কি এমন করেছি আমি যার জন্য এসব বলছেন? সানিম রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলল। তোর একটাই অপরাধ, তুই আরাফ তালুকদারের ভাই। এটাই তোর বড় অপরাধ। আরুষ চমকে উঠল, বাট এখনও বুঝতে পারেনি তার বড় ভাইয়ের নাম কেন নিল। আরুষের ভাবনার মাঝে সানিম বলল। আজ শুধু সাবধান করছি, পরের বার হার একটাও আস্ত রাখবো না। পাশা, ওর বাঁধন খুলে দাও। সানিম চলে যেতে নিলে আরুষ আবার বলে। কি এমন ক্ষতি করেছে আমার ভাই আপনাদের? সানিম পেছনে না ঘুরে বলল। সেটা তোর বাবা মাকে গিয়ে জিজ্ঞেস কর। কথাটা বলে সানিম আর দাঁড়ালো না, চলে গেল বাড়িতে। দুপুরের পর থেকে রান্নার ধুম পড়েছে, কেউ বসে নেই, সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে। নাসলি দুজনেই মা চাচির সাথে কাজে হেল্প করছে। আজ সবাই সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছে। সানিম ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। জান এখনও ফেরেনি। সানিম ফোন দিয়েছিল, জান ফোন ওঠায়নি। পরে টেক্সট করে বলেছে আসতে দেরি হবে। সানিম যখন জানে কেন দেরি হবে তাই আর কিছু বলেনি। সন্ধ্যার সময় নাজমুলের বাবা মা নাজমুল আয়হান এসেছে। জান এখনও বাড়ি ফেরেনি। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আড্ডা দিচ্ছে। নাজমুল আয়হান চুপচাপ বসে আছে। বাড়ির মহিলারা রান্না করতে ব্যস্ত। সানিম হাতে হাতে সাহায্য করছে। তরুণা বেগম সবাইকে সন্ধ্যার নাস্তা দিচ্ছে। নাজমুলের বাবা বলে উঠল। তাহলে সামনের মাসের 10 তারিখে বিয়ের ডেট ফাইনাল করি, কি বলেন বেয়াই? আয়ুব খান মুচকি এসে মাথা নাড়িয়ে বলে। আমাদের কোনো সমস্যা নাই, কি বলিস মেঝো? ইয়াহিয়া খান মাথা নেড়ে বলল। জি ভাইজান, আমাদের কারোরই কোনো সমস্যা নাই। নাজমুলের বাবা বলল। তাহলে সেই কথাই রইল। বাকিরা মাথা নেড়ে সায় দিল। বিজনেস নিয়ে কথা বলতে শুরু করলো তারা। আয়হান নাজমুল উঠে গেল। তাদের এখানে থাকতে বোরিং লাগছে। জান বাড়ি আসেনি এখনো। নাজলি, ঈশা, দিশা, আছিয়া ছাদে বসে আড্ডা দিচ্ছে। সানিম ছাদের দরজা খুলে দিচ্ছে। সানিম ট্রেতে কিছু খাবার নিয়ে ওপরে চলে গেল। সাথে নাজমুল আর আয়হান কেউ নিল। নাজমুলকে দেখে কেমন লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। তা দেখে নাজমুল ঠোঁট কামড়িয়ে হাসল। আয়হান আসলির দিকে তাকিয়ে আছে। আর সে তো রাতের আকাশ দেখতে ব্যস্ত। সানিম বলল। তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। নাজমুল মুচকি এসে মাথা নাড়িয়ে বলল। জি আপু। ওরা বসতেই আছিয়া বলল। কি ব্যাপার দুলা মিয়া, লজ্জা পাচ্ছেন নাকি? নাজমুল কিছু বলার আগেই আয়হান বলল। এতগুলো বাঘিনীর মধ্যে আমরা দুইজন অবলা প্রাণী, কখন আবার হামলা করে বসেন কে জানে। আয়হান আসলির মনোযোগ পাওয়ার জন্য এই কথা বলল। তাতে কাজও হয়েছে। আসলি একবার আয়হানের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। এতে যেন আয়হানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। বিষয়টা সানিমের চোখেও পড়ল, বাট কিছু বলল না। আয়হান আবার বলল। ভাবি চুপ করে আছেন কেন? আপনারা কথা বলেন, আমি আর কি বলবো। দিশা সানিমকে উদ্দেশ্য করে বলে উঠল। আপু, বিয়ের ডেট কবে ফাইনাল হলো? সানিম সবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। সামনের মাসে 10 তারিখে। ঈশা খুশি হয়ে বলল। ওয়াও, তাহলে তো শপিং করতে হবে। কবে যাব আপু শপিং করতে? সানিম গম্ভীর কণ্ঠেই জবাব দিল। তোরা শপিং শুরু করে দে কাল থেকে। জান, নাজমুল আর আয়হান তোদের সাথে থাকবে। দিশা কিছু একটা ভেবে জিজ্ঞাসা করলো। আপু, মেহেদি, সঙ্গীত, হলুদ এসবের আয়োজন তো হবে। তাই কাল থেকে তোরা কাজে লেগে পড়। আছিয়া বলে উঠল। আপু, তুমি ওর সাথে যাবে, নয়তো আমরা কেউ যাব না, কারণ আমাদের কেউ ড্রেস পছন্দ করতে পারিনি। তোমার পছন্দ অনেক সুন্দর আর ইউনিক, তাই তোমাকেই যেতে হবে। আছিয়ার সাথে সবাই যোগ দিল। সানিমের আর কি করার, বোনেদের আবদার বলে কথা, তাই রাজি হয়ে গেল। সানিম রাজি হতে দিশা, ঈশা, আছিয়া খুশিতে জড়িয়ে ধরল। সানিম মুচকে সে বোনদের আগলিয়ে নিল। আসলি বলল। ফুপু কবে আসবে? সানিম আসলির দিকে তাকিয়ে বলল। বলতে পারছি না, রাতে হয়তো ফোন দিবে আব্বু। আমাকে রেখেই তোমরা গল্প করছো?
কারো কথা শুনে সবাই তাকালো দরজার দিকে। দেখলো জান আসছে এদিকে। সানিম জানের দিকে তাকিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে গোসল করে এসেছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মাথাটা মোছেনি আর জানকে ক্লান্ত লাগছে। জান নাজমুল আয়হানকে উদ্দেশ্য করে বলল। কেমন আছো ভাইয়ারা? দুজনেই উত্তর দিল। আয়হান, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। আর কেউ কিছু বলার আগে জান সানিমের হাত ধরে রুমে নিয়ে যেতে লাগলো। সানিম হঠাৎ এমন হওয়ায় চমকে গেল। সানিম বলল, কি হলো, কোথায় নিয়ে যাচ্ছিস? রুমে। কেন? মাথা ব্যথা করছে, কড়া করে চা বানিয়ে দাও। সানিম কিছু বলল না। জান মনে মনে বলল, স্বামী বাড়ি আইসে কই সেবা যত্ন করবে তা না করে উল্টো প্রশ্ন করছো। আল্লাহ, এই ছিল আমার কপালে। আদৌ কি বউয়ের সেবা যত্ন জুটবে আমার কপালে? সানিম জানকে নিয়ে ভেতরে চলে গেল। বাকিরা আবার গল্প করতে লাগলো। রুমে গিয়ে জান একটা তোয়ালে সানিমের হাতে ধরিয়ে দিয়ে বেডে বসে পড়ল। মাথাটা মুছে দাও, প্রচুর মাথা ব্যথা করছে খুব। সানিম কিছু না বলে তোয়ালে নিয়ে জানের সামনে দাঁড়িয়ে মাথা মুছে দিতে লাগলো। জান সানিমের কোমর জড়িয়ে ধরল। হঠাৎ এমন হয় সানিমের পুরো শরীর কেঁপে উঠল। হাতটাও থেমে গেছে। জান ওইভাবেই সানিমের পেটে মুখ গুজে দিল। সানিমের মনে হলো 440 ভোল্টে ঝটকা খেল। জান ওই অবস্থায় বলে উঠল, থামলে কেন, দাও। সানিম জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো। এতে সফলও হলো। সানিম জানের মাথা মুছে দিয়ে বলল, হয়েছে, ছাড় এবার। জান আর কিছু বলল না। সানিমকে ছেড়ে দিয়ে ওইভাবেই বসে রইল। সানিম বুঝল জানের সত্যি খুব মাথা ব্যথা করছে। সানিম জানকে বলল, তুই শুয়ে পড়, আমি মাথা ম্যাসাজ করে দিচ্ছি। সানিমের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সানিম কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সানিম জানের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। জানের আরাম লাগায় জান একটা সময় ঘুমিয়ে পড়ে। সানিম জানের মুখের দিকে তাকিয়ে আছে। জান ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। সানিম মাথা নিচু করে কপালে একটা চুমু দিল। আস্তে করে নিজের কোল থেকে মাথাটা বালিশে রেখে দিল। জান তখন গভীর ঘুমে। সানিম জানের কোমর অবধি কাঁথা টেনে দিয়ে লাইট অফ করে রুম থেকে বের হলো। দেখলো কেউ নেই। সবাই হয়তো নিচে চলে গেছে। সানিমা দেরি না করে ছাদ থেকে নিচে চলে গেল। সানিম যেতেই আইব খান বলল, তুমি একা কেন? জান কোথায়? সানিম চেয়ারে বসতে বসতে বলল, ঘুমিয়ে গেছে। সানিমের কথা শুনে তরুণা বেগম বলল, না খেয়ে ঘুমিয়ে গেছে মানে? পারুল, যা তো ডেকে আন। সানিম একটু জোরেই বলল, না। সবাই সানিমের দিকে তাকালো। ইয়াহিয়া বলল, কেন? সানিম শান্ত সুরে বলল, ওর মাথা ব্যথা করছিল, ওষুধ দিয়েছি, খেয়ে শুয়ে পড়েছে। বলছে খাবে না, তাই ওকে ডাকার প্রয়োজন নেই। সবাই আবার খাওয়ায় মনোযোগ দিল। খাবার খাওয়া শেষ হতেই একটু রেস্ট নিয়ে নাজমুলের পরিবার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাড়ির সবাই যে যার রুমে চলে গেল। সানিম ওপরে চলে যেতে নিলেই ইয়াহিয়া বলল, ছাদ নাকি সুন্দর করে ডেকোরেট করেছো, আমাকে দেখাবি না? সানিম শান্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে উপরের দিকে উঠতে লাগলো। ইয়াহিয়া সানিমের পিছু নিল। সানিম দরজা খুলে ভেতরে প্রবেশ করলো, সাথে ইয়াহিয়া। ইয়াহিয়া খান ঘুরে ঘুরে সবটা দেখল। বলল, বাহ, চমৎকার হয়েছে তো। সানিম হাসল, কিছু বলল না। ইয়াহিয়া সব কিছু ঘুরে ঘুরে দেখে রুমে ঢুকে থমকে গেল জানকে এখানে দেখে। দ্রুত নিজেকে স্বাভাবিকও করে নিল। সব কিছু পছন্দ হয়েছে। ইয়াহিয়া সোফায় বসতে গেলে সানিম ইশারা করে বসতে মানা করলো। ইয়াহিয়া খান সানিমের ইশারা বুঝে বসল না। সানিম তাকে সিক্রেট রুমে নিয়ে গেল। এতে ইয়াহিয়া একটু না অনেকটাই অবাক হলো। তবুও কিছু বলল না, চুপ রইল। সানিম দরজা লাগিয়ে দিল। তারপর বলল, বসো। ইয়াহিয়া খান চুপ করে বসলো। সানিম ইয়াহিয়ার সামনাসামনি বসলো। সানিম শান্ত গম্ভীর স্বরে বলল, বলো, কি জানতে চাও? ইয়াহিয়া অবাক হয়ে বলল, না বলতেই বুঝে গেলি? সানিম কোনো কথাই বলল না, শুধু তাকিয়ে রইল। ইয়াহিয়া খান সানিমের এমন তাকানো দেখে একটু নড়েচড়ে বসলো। তারপর বলল, আমার মনে অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি জানতে চাই। বলো, কি প্রশ্ন? কে তুই? হঠাৎ করেই ওই দিন কেন গিয়েছিলি ওখানে? সানিম কেমন করে যেন তাকিয়ে আছে। এই চাহনি যে কারো বুকে কাফন ধরিয়ে দেবে। ইয়াহিয়া খান একটু ঘাবড়ে গেল। সানিম সব দেখে শান্ত স্বরে বলল, মনে আছে আজ থেকে 5 বছর আগের কথা? ইয়াহিয়া মনে করার ভঙ্গিতে বলল,
কোনটা? জানকে মারার ব্যাপারটা? সানিম উত্তর করলো না, পাল্টা প্রশ্ন করলো। আচ্ছা, তোমার কি মনে হয় জানকে মারার জন্য আমাকে দেশের বাইরে পাঠিয়েছিল? ইয়াহিয়া খান চমকে তাকালো। আসলেই তো, জানকে মারাটা তো এমন কোনো বড় অপরাধ করেনি যার জন্য তাকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। ইয়াহিয়া খান বলল। এই জিনিসটা আমিও কখনো ভেবে দেখিনি। সানিম, আমি সব জানতে চাই, কোনো কিছুই লুকাবি না। সানিম চুপ থেকে বলল। শুনো তাহলে, আজ থেকে ঠিক 5 বছর আগে আমি একটা সত্য জানতে পারি। সেই সত্যটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই বিষয়ে যখন আমি আব্বুকে জিজ্ঞেস করি তখন সে কোনোভাবেই স্বীকার করে না। এ নিয়ে আমাদের মধ্যে ভালোই কথা কাটাকাটি হয়। আব্বু মনে ভয় ছিল আমি যদি বলে দিই সবাইকে, তাই সে আমাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে। জানকে মারার ব্যাপারটা তো শুধুমাত্র ইস্যু ছিল। একবার ভাবো তো, একদিনে ভিসা, পাসপোর্ট সব কিছু করা সম্ভব কিনা? ইমার্জেন্সি করালেও 7 দিন লাগে, কিন্তু যাই বলো, বিদেশ গিয়ে আমার লাভই হয়েছে। সানিম থামলো, কিছুক্ষণ চুপ রইল। ইয়াহিয়া খান বলল। সানিম, চুপ করে তাকিস না। কোন সত্যের কথা বলছিস যেটা আমরা জানি না? সানিম দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আচ্ছা বাবাই, আমি তোমাকে বলেছিলাম দাদুকে কেউ খুন করেছে। তোমার কি মনে হয় আমি কথাটা এমনি এমনি বলেছি? আহ, এই সানিম অহেতুক কিছুই বলে না। ইয়াহিয়া খান চমকে গেল, তার মাথা মনে হয় ঘুরে উঠল। সানিম পানি এগিয়ে দিল, ইয়াহিয়া খান এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নিল। সানিম বলল। শান্ত হও, আমি তোমাকে আসল কাহিনী বলিনি। ইয়াহিয়া খান এসির মধ্যে থেকেও ঘামছে। সে জানে না সানিম তাকে কোন সত্যি বলবে। সানিম উঠে দাঁড়ালো, কাঁচ ভেদ করে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল। আমি যখন দেশ থেকে বিদেশের মাটিতে পা দিই, তখনই আমার সাথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে। নতুন দেশ, নতুন শহর, কিছুই চিনি না। এসব নিয়ে এমনিতেই নার্ভাস ছিলাম। হঠাৎ করে ওখানকার কিছু গুন্ডাদের খপ্পরে পড়ে যাই আমি। সেদিন কিছুই করতে পারিনি। তারা আমায় নিয়ে একটা পুরোনো বাড়িতে রাখে। সেখানে আগে থেকেই 20-25 জন মেয়ে ছিল। দেখে বুঝেছিলাম নারী পাচারকারীদের খপ্পরে পড়ে গেছি। মেয়েগুলোকে ড্রাগস দেওয়া হয়েছিল। মেয়েগুলো কেমন অচেতন, কি করব কিছু বুঝতে পারছিলাম না আমি। মেয়েগুলো যদি সুস্থ থাকতো তাহলে হয়তো কিছু একটা করা যেত। নিজেকে খুব অসহায় লাগছিল। যখন কোনো উপায় না পেয়ে হাল ছেড়ে দিই, তখন আল্লাহর অশেষ রহমতে আমাদের বাঁচাতে এলো একটা মেয়ে, যার বয়স ছিল 35-এর মতো। দেখতে যেমন স্মার্ট তেমনি সুন্দরী ছিল। সেই বাঁচায় আমাদের। মেয়েগুলোকে হসপিটালে ভর্তি করে। আমাকে ড্রাগস দেওয়ার কারণে কোনো সমস্যা হয়নি আমার। মহিলাটা আমাকে তার সাথে তার বাড়ি নিয়ে যায়। আমি কে, এখানে কেন, এইসব জিজ্ঞেস করে। আমি বলি তাকে সবটা, আমার সমস্যার কথাও বলি। তখনও আমি তার পরিচয়টা জানতাম না। পরে জানতে পারি সে মাফিয়া কুইন ইজাবেলা। সেই শুধু থাইল্যান্ড নয়, আরও 7টা দেশে রাজ করে। সে আমাকে সব রকম ট্রেনিং করায় নিজের আত্মরক্ষার জন্য। 1 মাসে আমি সব কিছু আয়ত্ত করে নিয়েছিলাম। নিজের পড়াশোনার, নিজেকে পুরোপুরি প্রস্তুত করার 1 বছর এইভাবেই কাটে। এই 1 বছর লাইলা হাজাল কেউ জানতো না এইসবের ব্যাপারে। আমার সন্দেহ ছিল দাদুর মৃত্যু স্বাভাবিক নয়, তাই আমিও দাদুর মৃত্যুর রহস্য খুঁজে বের করার মিশনে নেমে পড়ি। এর মধ্যে লাইলা হাজাল জেনে যায় সব। ওরা নিজে থেকেই এগিয়ে আসে আমি নিয়ে নিই ওদেরকে। 6 মাস ট্রেনিং করাই ওদের। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে থাকি। নিজের খরচ নিজে বহন করি। কারো থেকে টাকা নেইনি, যোগাযোগ করিনি কখনো। নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটু একটু করে বিজনেসটাকে দাঁড় করাই আমি। এখানেও হাজাল লাইলা সাহায্য করেছে আমায়। 4 বছরে আমাদের 3 জনের অক্লান্ত পরিশ্রম করার ফল পাই আমরা 3 জনেই ইজাবেলার হয়ে কাজ করতে থাকি। ইজাবেলা খুব ভালোবাসতো আমায় আর বিশ্বাসও করতো। তিনি আনম্যারিড ছিল। রাজনৈতিক কারণে কখনো বিয়ে করা হয়নি তার। আর আপন বলতেও কেউ ছিল না তার। সানিম একটু থামলো, আবার বলল। তুমি কি জানো আমি 5 বছরে 3 বার দেশে এসেছি? সেটা কেউ জানে না। এসেছি কেন জানো? না, জানো না। ইয়াহিয়া খান কেমন স্তব্ধ হয়ে বসে আছে। সানিমের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সানিম বলল। জানের উপর 3 বার হামলা হয়েছে, কিন্তু সেটা তোমরা কেউ জানো না। লাস্টবার জানকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছিল। 1 মাস কোমায় ছিলাম। তোমাদের এইসব কিছুই জানানো হয়নি, কিছুই জানো না তোমরা। জানকে সব সময় চোখে চোখে রাখতাম। ওর আড়ালে ওর পেছনে 4-5 জন লোক থাকতো, ওকে ফলো করতো, যাতে কেউ ওর কোনো ক্ষতি করতে না পারে। এখনও আছে, সেটা আজও জানে না জান, কারণ আমি জানতে দিইনি। দেশে আসার পরেও ওর উপর হামলা হয়েছিল।
সঠিক সময়ে বাঁচিয়ে নিয়েছিলাম আমি ওকে। ইয়াহিয়া খান কাঁপছে থরথর করে, কপাল বেয়ে ঘাম পড়ছে। কিছু বলবে সেই হুঁশটুকুও নেই, মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না। আর কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে ইয়াহিয়া খান? ইয়াহিয়া খান কাঁপছে থরথর করে, কপাল বেয়ে ঘাম পড়ছে। কিছু বলবে সেই হুঁশটুকুও নেই, মুখ থেকে কোনো আওয়াজ বের করতে পারছে না। আর কোন সত্যের মুখোমুখি হতে যাচ্ছে ইয়াহিয়া খান? সানিম চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না। ইয়াহিয়া খান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, সে কিছু বলছে না, দুজনেই চুপ। নীরবতা ভেঙে আবার বলতে শুরু করলো। 1 বছর আগে ইজাবেলার ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর, বাট পারিনি। তাকে বাঁচানোর জন্য কি করিনি, কিন্তু বাঁচাতে পারিনি তাকে। 1 মাস পর তিনিও মারা যায়। ভেঙে পড়ি আমি অনেকটাই। তার মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারিনি। ডিপ্রেশনে চলে যাই। সেখান থেকে বের হতে 2 মাস সময় লাগে আমার। আমি জানতাম না সে মারা যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখে দিয়েছে। পরে জানতে পেরে খুব অবাক হই আমি। একটা চিঠিও পাই যেখানে লেখা ছিল, তনু বেবি, আমি জানি আমি বেশি দিন বাঁচব না। আমি এটাও জানি তুমি আমাকে ভালো করার জন্য চেষ্টা করে যাচ্ছ, কিন্তু আমি যে ঠিক হব না। আমার সময় ফুরিয়ে এসেছে, তাই আমি যাওয়ার আগে সব কিছু তোমার নামে করে দিয়ে গেলাম। আমার বিশ্বাস তুমি সব কিছু আগলে রাখবে। আমার ব্যাংকে যত টাকা ছিল সব তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। নিজের খেয়াল রেখো, কখনো ভেঙে পড়ো না। এই জগতে দুর্বলদের কোনো জায়গা নাই। আমি জানি আমার জায়গায় বসার যোগ্যতা একমাত্র আমার তনু বেবির আছে। তুমি সব দিকে সামলে নিতে পারবে। দোয়া করি তোমার উদ্দেশ্য সফল হোক। ইতি, তোমার বেলা রানী। ইজাবেলা আমায় তনু বলে ডাকতো, আমি তাকে বেলা রানী বলে ডাকতাম। চিঠি পড়ার পর সব কিছু চেক করে দেখি সত্যি সব কিছু আমার নামে আছে। আমি তো এত সব কিছু চাইনি। আমি তো ওই মানুষটাকে পাশে চেয়েছিলাম। বিদেশে উনিই আমার আপন ছিল, আমার ইজ্জত রক্ষা করেছিল, কিন্তু আফসোস তাকে বাঁচাতে পারিনি আমি। তারপর নিজের বিজনেসের পাশাপাশি তারটাও দেখাশোনা করতে থাকি। গরিবদের জন্য সে ডোনেট করত। তার দায়িত্ব আমি নিই। তার সব অসম্পূর্ণ কাজ আমি নিজের কাঁধে তুলে নিই। আস্তে আস্তে সব দায়িত্ব পালন করি আমি। একটা সময় আমিও হয়ে উঠি ইজাবেলার থেকেও ভয়ঙ্কর কঠিন একজন মানুষ। তারপর থেকে মাফিয়া জগতে রাজত্ব করতে থাকি, কিন্তু কেউ জানে না আমি কে। আমার মুখ কেউ দেখতে পায়নি, কারণ আমি দেখতে দেইনি। ওইদিকে সব কিছু সামলে দেশে আসি আমি। বাবার বিজনেসের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। এটার পেছনেও বড় একটা কারণ আছে। আর ওই দিন আমি খবর পেয়েছিলাম মেয়ে পাচার করা হচ্ছে, তাই আমি, লেলা, হাজাল ছুটে যাই সেখানে। সাথে আমার কিছু গার্ডও নিয়ে যাই। ওদের ধরেই ফেলেছিলাম, বাট তার আগেই তোমরা গুলি ছুড়ো। বাধ্য হয়ে আমাদেরও গুলি ছুড়তে হয়। একসময় দেখি লাল রেজারের আলো কারো বুকে বরাবর। তখন বুঝলাম কেউ দূর থেকে টার্গেট করছে। তাকে বাঁচাতে ছুটে যাই, কাছে গিয়ে দেখি সেটা তুমি। তোমাকে ধাক্কা দিয়ে শরীরে দিতে পারলেও নিজে সরতে পারিনি। তার আগেই গুলিটা আমার বুকে একটু সাইডে লাগে। তারপর আর কিছুই মনে নেই। সেন্স ফেরার পর নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করি। সানিম থামলো। সানিমের চোখ থেকে পানি পড়ছে। আজ তার বেলা রানীর কথা খুব মনে পড়ছে। এতদিনের জমানো কষ্ট পানি হয়ে ঝরছে। ইয়াহিয়ার চোখেও পানি। কত ঝড় ঝাপটা সহ্য করেছে এই মেয়ে। যে মেয়ে একটু হাত কেটে গেলে পুরো বাড়ি মাথায় নিত, সেই মেয়ে দুইবার গুলি খেয়েছে, 2বার মরতে মরতে বেঁচে ফিরেছে। সময় পরিস্থিতির সাথে মানুষ নাকি বদলে যায়। ইয়াহিয়া খান দেখছে তার ছোট্ট সানিম কত বড় হয়ে গেছে। এতক্ষণ পর ইয়াহিয়া খান নীরবতা ভেঙে বলল, তোকে কি বলবো আমি নিজেও জানি না। আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সানিম চোখের পানি মুছে নিয়ে বলল, এটাই বলতে চাইছো তো তুমি? জানকে কেন মারতে চাইবে? তাহলে শোনো, দাদু মারা যাওয়ার আগে বেশি সম্পত্তি আমার আর জানের নামে লিখে দিয়েছিল। আমি বংশের প্রথম সন্তান এবং বড় ছিলাম তাই। আর দ্বিতীয়ত, জান এই বংশের একমাত্র ছেলে, সবার খুব আদরের ছিল। সবাইকে সম্পত্তি দিয়েছে দাদু, কিন্তু আমার আর জানের নামে বেশি আছে। এটাই বড় কারণ। তোমার কি মনে হয় শুধু জানের উপরে অ্যাটাক হয়েছে? না, আমার উপরেও হয়েছে, বাট আমার সাথে পেরে উঠতে পারেনি, তাই তো জানের পেছনে পড়েছে। কিন্তু আমি থাকতে এসব তো হতে দিব না। আমি খুব ভালো, কিন্তু যারা আমার আপনজনকে আঘাত করে তারা এই সালিমের ভয়ঙ্কর রূপটা দেখবে। তাদের কলিজাটা টেনে বের করতে 1 সেকেন্ডও সময় নিব না আমি। ইয়াহিয়া খান এতক্ষণে হাসলো। সে এতক্ষণে বুঝে গেছে সানিম আসলে কি, তাই সে আর কিছু বলল না।
কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা ভাবলো, তারপর বলল, এর পিছনে কে আছে আর আমাকে কেন মারতে চাই? তোর আর জানেরটা না হয় বুঝলাম। সানিম বাঁকা এসে পেছন ঘুরে তার বাবাইয়ের দিকে তাকালো আর বলল, তোমাকে মারার একমাত্র কারণ তুমি তো আমার কাজে বাধা দিয়েছো, ভবিষ্যতে দিবে তাই সরিয়ে ফেলতে চাইছে, সিম্পল ব্যাপার। এইটুকু বুঝতে পারোনি? ইয়াহিয়া অধৈর্য হয়ে বলল, কার কথা বলছিস তুই সানিম? যার কথা বলবো তা শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে তো বাবাই? আমি সবকিছু শোনার জন্য প্রস্তুত। সানিম ল্যাপটপ ওপেন করে কিছু ছবি বের করে দেখালো, আর যা বলল তা শোনার পর ইয়াহিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ধক করে চেয়ারে বসে পড়ল। সে বুঝতেই পারেনি এতদিন দুধ কলা দিয়ে কালসা বসেছে। সানিম ল্যাপটপ অফ করে দিল। ইয়াহিয়া খান চিল্লিয়ে উঠল, আমি ওকে কিছুতেই ছাড়বো না, এখনই গিয়ে ওকে জানে মেরে দিব। বাবাই আস্তে, শান্ত হও। এখন আমি দাদুর খুন সত্যিটা খুঁজে পাইনি, আরও অনেক কিছু জানার বাকি আছে। তোমাকে জানারও দরকার মনে হয়েছে তাই বললাম। আশা করছি তুমি চুপ থাকবে আর আগের মতোই থাকবে। বাড়িতে বিয়ে নিয়ে কোনো গন্ডগোল আমি চাই না। আশা করছি বুঝতে পারছো তুমি আমি কি বলতে চাইছি। বুঝেছি। তুই কিছু না বলা পর্যন্ত আমি কিছু বলবো না, তুই নিশ্চিন্তে থাক। আচ্ছা তুমি বসো, আমি চা করে আনি। ইয়াহিয়া খান মাথা নেড়ে সায় দিল। সানিম রুম থেকে বের হয়ে এলো। চায়ের পানি চুলায় দিয়ে রুমে এলো। দেখলো জান এখনও ঘুমাচ্ছে। সানিম জানের মাথায় হাত বুলিয়ে দিল। সানিম চলে আসতে নিলেই জান ঘুমের মধ্যে সানিমের হাত ধরে ফেলে আর বলে, যেও না, এখানেই থাকো। সানিম ভাবছিল জানের ঘুম ভেঙে গেছে, কিন্তু না, সে ঘুমের ঘোরেই এমন করেছে। সানিম মুচকে সে জানের কাছে গিয়ে বসল। তারপর আস্তে করে জানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। একটু ঝুঁকে জানের নাকের কাছে নাক ঘষে দিল। এই জিনিসটা ইয়াহিয়া খানের চোখেও পড়ে গেল। এত কিছু শোনার পর ছেলের কাছে যেতে ইচ্ছে করছিল, তাই সেও রুম থেকে বের হয়ে দেখে চুলায় চায়ের পানি দেওয়া। সানিম নেই, পর্দা সরিয়ে এই রকম কিছু দেখবে আশা করেনি। সে আর দাঁড়ালো না, রুমে চলে গেল। কিছুক্ষণ পর সানিম 1 কাপ চা আর নিজের জন্য কফি নিয়ে এলো। রাত তখন বাজে 2টা। ইয়াহিয়া খান জান্নাত বেগমকে আগেই বলেছিল সানিমের সাথে তার জরুরি কিছু কথা আছে, তাই সে যেন রাত না জাগে। তাই সেও আর কিছু বলেনি। সানিম চাটা এগিয়ে দিয়ে বলল, ছুটি নিয়েছো নাকি? ইয়াহিয়া চাতে চুমুক দিতে দিতে বলল, না, ছুটি নেইনি, কাল অফিসে যেতে হবে। ও আচ্ছা, তাহলে চলো নিচে যাই, অনেক রাত হলো। চল। ইয়াহিয়া চাতে চুমুক দিতে দিতে বলল। ইয়াহিয়া খান রুম থেকে বের হয়ে ছেলের রুমে আসলো। তারপর ছেলের পাশে বসে ছেলের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলো। সানিম বেশ কিছু গুছিয়ে রুম লক করে কাপ দুটো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে বের হলো। ইয়াহিয়া খান বলল, তুই আয়, আমি যাচ্ছি। সানিম মাথা নাড়ল। ইয়াহিয়া খান রুম থেকে বেরিয়ে যেতে নিয়ে দরজার কাছে গিয়ে থেমে গেল। পেছন ঘুরে ইয়াহিয়া খান চট করে সানিমকে প্রশ্ন করল, তুই কি জানকে ভালোবাসিস? এই কথাটা শুনে সানিম একটু বিচলিত হয়নি। শান্ত চোখে শুধু তাকিয়েছিল ইয়াহিয়া খানের চোখে চোখ রেখে। মনে হয় সে জানতো এমন প্রশ্ন তার বাবাই তাকে করবে। ইয়াহিয়া খান মুচকি হাসল। কিছু না বলে রুম থেকে বের হয়ে যেতেই বলল, ছেলের বউ কিন্তু পছন্দ হয়েছে আমার। এইরকম মেয়েকে ছেলের বউ বানাতে পারলে আমার কোনো অসুবিধা নাই। কথাটা বলে আর থামেনি ইয়াহিয়া খান। রুম থেকে বের হয়ে ছাদের দরজায় আগে আসতেই দরজা খুলে যায়। সানিম নিজেই খুলে দিয়েছে রিমোটের সাহায্যে। ইয়াহিয়া খান নিচে যেতে সানিম মুচকি আসলো। তারপর সেও কিছু না ভেবে নিচে নেমে গেল। ইয়াহিয়া খান রুমে ঢুকে দেখে তার বউ এখনও তার জন্য জেগে বসে আছে। অবাক হয়ে বলল, জান্নাত, তুমি এখনো ঘুমাওনি? জান্নাত বেগম মলিন মুখে বলল, না, তোমার অপেক্ষা বসে আছি। ইয়াহিয়া খান চিন্তিত হয়ে বউয়ের পাশে বসে বলল। কি হয়েছে জান্নাত, মন খারাপ কেন? জান্নাত বেগম স্বামীর কাঁধে মাথা রেখে বলল, আচ্ছা, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? ইয়াহিয়া খান বউকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলল। না, বলো তুমি কি বলতে চাও। জান্নাত বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয় কি জানো, আর সানিমের মধ্যে কিছু চলছে। ইয়াহিয়া খান একটু চমকে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, হঠাৎ তোমার এমন মনে হলো কেন? জান সেদিনের পর থেকে
সানিমকে দেখতে পারতো না, কিন্তু চট্টগ্রাম থেকে আসার পর থেকে আমি জানের চোখে সানিমের জন্য কিছু দেখেছি। আমি যা ভাবছি তা যদি সত্যি হয় তাহলে বাড়ি বড়সড় একটা ঝামেলা বেজে যাবে। আমার খুব ভয় করছে। তুমি শুধু শুধু চিন্তা করছো, কিছুই হবে না। আর যদি ওদের মধ্যে কিছু হয়েও থাকে তাহলে সমস্যা কি? ওরা যদি ভালো থাকে তাতে আমরা বাধা দিতে পারি না। দুজনেরই কেউ ছোট না। তুমি কি বলতে চাইছো? এটা কি করে সম্ভব? সানিম জানের থেকে 5 বছরের বড়। কি করে হয় এটা? কেউ মানবে না। ইয়াহিয়া খান শান্ত স্বরে প্রশ্ন করল। সবার কথা বাদ, তুমি কি মানবে সেটা বলো। পাগল হয়ে গেছো তুমি? জান ছোট, সানিম বড় মানুষ, কি বলবে? হাসালে জান্নাত, হাসালে। একটু অতীত মনে করে দেখো তো, মানুষ কত সহজে রূপ বদল করে, তাই না? স্বার্থে আঘাত লাগলে সবাই পাল্টে যায়। যাই হোক, ঘুমাও এখন, অনেক রাত হলো। ইয়াহিয়া খান পাশ ফিরে শুয়ে পড়ল। জান্নাত বেগম চুপ করে গেল, কোনো কথাই বলল না। হঠাৎ করে তার খুব কষ্ট হচ্ছে। অতীত তাকে এইভাবে মনে করিয়ে দেবে ভাবেনি। সে এত ভালোবাসায় ভুলেই বসেছিল তার অতীতকে। জান্নাত বেগম ইয়াহিয়া খানের থেকে 2 বছরের বড়। সানিমের দাদু পাশের গ্রামে জান্নাত বেগমের বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। ছেলে পক্ষ যখন জানতে পারে মেয়ে ছেলের থেকে 3 বছরের বড়, তখন তারা জান্নাতের বাবাকে খুব অপমান করে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। এই অপমান সহ্য করতে না পেরে জান্নাত বেগমের বাবা হার্ট অ্যাটাক করে। সেই সময় সানিমের দাদু তাদের পাশে দাঁড়ায়, ইয়াহিয়ার সাথে বিয়ে দেয়। ইয়াহিয়া খান প্রথমে রাজি না হলেও বাবার কথা ফেলতে পারেনি। জান্নাত বেগম ইয়াহিয়া খানের থেকে 2 বছরের বড়। এ নিয়ে কখনো ইয়াহিয়া খান জান্নাতকে কিছু বলেনি, সব সময় ভালোবেসে আগলিয়ে রেখেছে। কিন্তু আজ ইয়াহিয়া খান খুব কষ্ট পেয়েছে। সানিমকে খুব ভালোবাসেন তিনি। জান্নাত বেগম যে ভালোবাসে না তেমনটা না, কিন্তু মানুষ তো কখন কার মনে কি চলে কে জানে। সকালবেলা খাবার টেবিলে বসে আছে সবাই, চুপ, কেউ কোনো কথাই বলছে না। জান্নাত বেগমের চোখ ফুলে আছে, রাতে হয়তো বেশি কান্না করেছে। ইয়াহিয়া খান খাবার খেয়ে উঠে চলে গেল, কোনো কথাই বলল না। তারপর সানিমও খেয়ে উঠে গেল। জান ভাত নাড়াচাড়া করছে, খাচ্ছে না, কারণ সানিম সকাল থেকে তাকে ইগনোর করছে। তার বাবাও তেমন একটা কথা বলেনি, মা তো চুপ করে আছে, কিছুই বুঝতে পারছে না। সানিমের ইগনোর সহ্য হচ্ছে না জানের। রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেল সানিম আর ইয়াহিয়া খান। ইয়াহিয়া খান আগে বের হয়েছে, সানিম পরে। আইব খানও চলে গেছে অফিসে। দুবাইয়ের কাজ শেষ করে ওয়াজেদ খান আজ ফিরেছে বাড়ি। আফাস খানও চলে গেছে অফিসে। বাড়ির মেয়েরা খাবার খেয়ে যে যার মতো উঠে গেল। আজ তারাও কোনো কথাই বলেনি। সানিমের মুখ গম্ভীর দেখে হয়তো তারাও চুপ ছিল। যার না খেয়েই উঠে চলে গেল। জান্নাত বেগম পারে না হাউমাউ করে কান্না করতে। স্বামী তার সাথে কথা বলছে না, ছেলেও কথা বলছে না, এই জিনিসটা মেনে নিতে পারছে না। সেও কোনো কথা না বলে উঠে চলে গেল রুমে। তরুণা বেগম কিছুই বুঝো না, এদের হয়েছেটা কি? তরুণা বেগম মুক্তা বেগমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে ছোট? জান্নাতকে দেখে মনে হলো কান্না করছে। আমিও জানি না বড় আপা, কাল সন্ধ্যার সময় তো ভালো ছিল। আমিও তো কিছু বুঝতে পারছি না। সেফা বেগম মুখ বাঁকিয়ে বলে ওঠে, সব ভাব। তরুণা বেগম বলল, কি বলছিস মেজ? সেফা বেগম মুখ বাঁকিয়ে চলে গেল। তরুণা বেগম দীর্ঘশ্বাস ছাড়ল। অফিসে বসে ফাইল চেক করছে সানিম, তখন দরজায় টোকা পড়ে। সানিম ভেতর থেকে বলে, ইয়েস। তখনই রুমের ভেতরে প্রবেশ করলো কেউ। সানিম ফাইল থেকে মাথা তুলে সামনে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি?